বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি ছোট করে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা হচ্ছে। সেখানে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন বলেন, বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয় 31 ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয়। তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব। এরপর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নেতা নাহিদ ইসলাম বলেন, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। এবং সঙ্গে সঙ্গে এই কথার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই আমেরিকা কিংবা চায়নার সুরে কথা বলছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে বুধবার আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এছাড়া এই সমস্যা সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুশিন ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করে তৌহিদ হোসেন বলেন, পুশিন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এবং গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারত এই পর্যন্ত 2000-এর বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। আর বাংলাদেশ সরকার বলছে এভাবে পুশিন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে, সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়। এবং সরকারের সংশ্লিষ্টদের তথ্য বলছে, ভারত থেকে পুশিন বন্ধে এখন পর্যন্ত 5টি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এবং আরও একটি যাবে চিঠি দিল্লিতে। এরপর যে তথ্যটি তা হচ্ছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 110টি আমেরিকান পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি 65টি পণ্যে আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের সুযোগ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য দেশকেও দিতে হবে। তা করতে না পারলে বৈষম্য হবে। আবার সবাইকে সুযোগ দিলে বিশাল রাজস্ব হারাবে সরকার। এজন্য রাজস্ব আদায়ের দক্ষতার পরিচয় দিতে হবে, অনেক ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। এটি মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত জাতীয় বাজেট 2025-26 সিপিডি পর্যালোচনা শীর্ষক অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এই অভিমত ব্যক্ত করেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী লিউ চিনটং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংগঠন আসিয়ানকে বাংলাদেশের সদস্যপদ গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বাড়ছে। কুয়ালালামপুরে মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, আমি বিশ্বাস করি এটি একটি দুর্দান্ত আইডিয়া যা আসিয়ানের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। উপমন্ত্রী বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। শুধুমাত্র এখানে লাখ লাখ বাংলাদেশির কাজ করার কারণে নয়, বরং বিশ্বের 8ম বৃহত্তম জনবহুল দেশের অর্থনৈতিক সম্ভাবনার কারণে। উপমন্ত্রী প্রতিনিধি দলকে জানান তিনি জুনের শেষে বাংলাদেশ সফর করবেন। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে। প্রথমে একটু ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসি। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় আলোচনা করছে। এই আলোচনায় যদি বলি যে রাজনীতি এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের অথবা প্রধান উপদেষ্টার সমঝোতার যে জায়গাটি অথবা অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন ডক্টর সাব্বির আহমেদ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার যে একটা মূল বিষয় ছিল যে নির্বাচনটা কবে, মানে নির্বাচনের রোডম্যাপ। তো সেই ক্ষেত্রে বিএনপির অনেকদিন থেকে বিএনপি দাবি জানিয়ে আসছে যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। শুধু বিএনপি নয়, আরো অন্যান্য রাজনৈতিক দল।
যেটার সংখ্যা প্রায় 30-এর মতো, যেটা আমরা গণমাধ্যমের সূত্র মারফত জানতে পেরেছি। যেটা হলো যে এবারও কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো সুস্পষ্ট আশ্বাস পেল না। তার মানে হচ্ছে এবারও তাদের সেই আলোচনাটা ব্যর্থই হলো। এটা হচ্ছে ১ নম্বর। যে কারণে আমরা ভাবছি যে ঈদের পরে হয়তো দেশের পরিস্থিতি একটু ভিন্ন দিকে মোড় নিতে পারে বা উত্তপ্ত হতে পারে এই ইস্যুকে কেন্দ্র করে। আবার আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনের সাথেও রাজনৈতিক দলগুলোর একটা আলোচনা হয়েছে। এই জায়গাটাতেও আমি আসলে সুস্পষ্ট কোনো উন্নতি লক্ষ্য আমার করি নাই। আমার চোখে কিছুই পড়ে নাই। মানে কতদূর অগ্রসর হলো এই ঐক্যমত্য? আমরা যদি প্রতিদিনকার ভিত্তিতে জানতে পারতাম যে কতটুকু এই ঐক্যমত্য কমিশন কতটুকু অগ্রগতি করলো, রাজনৈতিক দলের সাথে কতটুকু সমঝোতা হলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এখন পর্যন্ত। যে কারণে যখনই আমরা সরকারের পক্ষ থেকে শুনি যে ন্যূনতম ঐক্যমত্য বা অধিকতর ঐক্যমত্য, এই যে ২ টা শব্দ যে ব্যবহার করা হয়, বলা হয় যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হয় তাহলে সরকার ন্যূনতম ঐক্যের ভিত্তিতেই আগাবে। সেটাও তো আমরা জানি না যে আসলে যদি ন্যূনতম ঐক্যটা হয় তাহলে সে কতদূর হতে পারে। আবার মানে যদি স্যার আপনি অথবা ন্যূনতম সংস্কারের মাধ্যমে যে ঐক্যের কথা বলছেন আর কি। জি আমি স্যার। সেটাই বলছি, জি। ন্যূনতম সংস্কারের মাধ্যমে যে ঐক্যমত। আর একটা হলো যে বড় ধরনের যে ঐক্যমত সেটারই বা মানে মাত্রা কতটুকু? এই কোনো বিষয়ই কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের সামনে চোখে ধরা পড়ে নাই। সুতরাং এই অস্পষ্টতার মধ্যেই আসলে বাংলাদেশের রাজনীতি অগ্রসর হচ্ছে এবং সবারই লক্ষ্য একটা নির্বাচন। কেউ চাচ্ছেন এটাকে ডিসেম্বরের মধ্যে করতে, আবার কেউ এই সরকারকে একটু সময় দিতে চান। তা আমার মনে হয় যে এই মুহূর্তে আমার আহ, আমি একটা স্পষ্ট যে বিষয়টি লক্ষ্য করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন পরিষ্কারভাবে সুস্পষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করছেন না, তার মানে হচ্ছে যে উনি অন্য কোনো কিছু ভাবছেন, অন্য কিছু ভাবছেন এবং সেটা আমরা এখনো পরিষ্কার করে জানি না। তবে আমি যতটুকু শুনি, মানে যদি প্রপাগান্ডা থেকেও আমি কিছুটা ধারণা করি যে আহ, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জাতিসংঘ বা এরকম তৃতীয় কোনো পক্ষের একটা সমঝোতা হয়েছে, যে সমঝোতার মাধ্যমে এই সরকারটি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। বাট এইটা কতটুকু আমাদের জন্য মানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সফল হবে কিনা এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে সামনের দিনগুলো বা সামনে বাংলাদেশের রাজনীতি একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেটা আমাদের কারোর জন্য কাম্য নয়। যে ৫ই আগস্টের পরে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে একটা পরিবর্তন হয়েছিল, যে আবার আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে পারবো, আবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পারবো, কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা আমাদের কাছে যেন ফিকে হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি ডক্টর সাবির আহমেদ, আমি আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন নির্বাচন ইস্যু নিয়ে, বিশেষ করে যদি বলি। ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে যারা TVN24 শুনছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন। দেখুন, ঐক্যমত্য কমিশনের যে আলোচনা শুরু হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের এখানে একটি বিষয় ভেবে দেখতে হবে যে আমরা ঐক্যমত্য কাদের চাচ্ছি। আমরা কি কতগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য চাচ্ছি, নাকি জনগণের ঐক্যমত্য চাচ্ছি? কারণ যে নীতি বা আদর্শ বা নিয়ম কানুন আমরা তৈরি করি, সেগুলো প্রয়োগ হবে জনগণের উপর। জনগণ যদি এগুলোকে গ্রহণ করতে সক্ষম না হয়, বা জনগণ যদি এই পরিবর্তনগুলো কি, কেন, কার জন্য, কখন, কিভাবে এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে না পারে, তাহলে সেটা হয়তো জনগণের কাছে যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সংস্কারই আসলে সাফল্যমণ্ডিত করতে পারবেন না।
আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখেন, তাহলে 1963 সনে বঙ্গবন্ধু যখন তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, তিনি যখন 6 দফা দিলেন, তখন তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা নেতার ঐক্যে বিশ্বাস করি না, আমরা জনতার ঐক্যে বিশ্বাস করি। এই যে কথাটা তিনি বললেন, তারপরে কিন্তু নেতা এবং জনতা এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে গেল যে পরবর্তীতে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রাম একটা বিশেষ দিকে থাকতো। এখন 5ই আগস্টের পরে বলা হচ্ছে যে একটা নতুন বাংলাদেশের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা যদি একটা নতুন বাংলাদেশের দিকে যেতে চাই, তাহলে যে জিনিসটি হবে আমাদের, যে আমাদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের 18 কোটি প্রায় মানুষ, এদের কিন্তু ঐক্যমত্য হতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, এবং সেই রাজনৈতিক দলের যারা নেতৃত্বে ছিল তারা হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল, এবং সেই শাসন ক্ষমতার সাথে যারা ছিল তারা হয়তো দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু সেই দলের কিন্তু অসংখ্য কর্মী, নেতা, সমর্থক আছে যারা কিন্তু কোন রকম দুর্নীতির সাথে যুক্ত নয়। তো তারা এখন কি করবে? তাহলে তাদেরও তো একটা নীতি, আদর্শ এবং আকাঙ্ক্ষা আছে। তাহলে তাদেরকে কিভাবে আপনি এই আলোচনার মধ্যে আনবেন? কারণ আপনি যে ঐক্যমত্যটা করবেন সেটা প্রতিফলন করতে গিয়ে আপনি যদি দেখেন যে 1991 সন থেকে শুরু করে 2000 মানে সর্বশেষ যে নির্বাচন হলো, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে প্রায় 40% জনগণ কিন্তু সেই সংগঠনের সমর্থক ছিল। এখন সেই সংগঠনটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে সেই বিশাল জনসংখ্যা হিসেব করলে 7 থেকে 8 কোটি লোক হয়ে যায়। এই 7 থেকে 8 কোটি লোককে তো আপনার আস্থায় আনতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে যে তারা যাদের জন্য রাজনীতি করেছিল তারা ঠিক বা ব্যাঠিক। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ঐক্যমত্য তো আমাদের দরকার। তাহলে ঐক্যমত্য কি তাহলে কয়েকটা রাজনৈতিক সংগঠনের মধ্যে হবে, বা কয়েকটা নেতার মধ্যে হবে, নাকি আপামর জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে হবে? আপনি যদি 18 কোটি 17 কোটি মানুষের ঐক্যমত্যের একটা পন্থা খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই সংস্কার কিন্তু মানে কতটুকু সফল হবে আমি ঠিক জানি না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা এখন পর্যন্ত দেখেন গত বছরের আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় বছর খানিক সময় কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে বর্তমান সরকারের যতগুলো কর্মকাণ্ড আমরা দেখেছি, এই মুহূর্তে বেশিরভাগ রাজনৈতিক সংগঠনের দাবি হচ্ছে যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা সরকারের উপদেষ্টা মন্ডলী আছেন তারাও রোডম্যাপ ঘোষণা না করলেও একটা ধারণা দিয়েছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা নিবে, জুনের মধ্যে। জি, জুনের মধ্যে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন করতে চান, তাহলে আপনি যে ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে প্রস্তুতিমূলক, সেই ধরনের কোনো কর্মসূচি কিন্তু আমরা দেখছি না। আপনি দেখেন প্রায় 7 লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়েছে। এই বাজেট কিন্তু মানে নির্দেশ করে যেটা নির্বাচিত একটা সরকার এবং দীর্ঘমেয়াদী একটা সরকার যেভাবে পরিচালনা করা যায় তার আলোকে কিন্তু বাজেটটা করা হয়েছে। এই বাজেট আমরা যদি মনে করি যে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে এই সরকার কিন্তু মানে তার আগেই তার প্রস্তুতি নিতে হবে যে আমরা সরকারে আর থাকছি না। কিন্তু এই যে বাজেটের বিভিন্ন প্রপঞ্চগুলো, বরাদ্দগুলো, এগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে এটা কিন্তু একটা সরকার স্বল্প মেয়াদী থাকছে এরকম উদ্দেশ্যকে সামনে রেখে এটা করা হয়নি। সবকিছু মিলিয়ে কিন্তু এখন বাংলাদেশের জনগণের সামনে একটা প্রশ্ন যে আমরা আসলে কোন কাজটা করতে চাচ্ছি। শেষ করি একটু শেষ করি যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসছে। একটা বিশেষ রাজনৈতিক দল বলছে যে আগে বিগত সরকারের যারা দুর্নীতিবাজ বা ফ্যাসিস্ট ছিল তাদের আগে বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার অনেকে বলছে যে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন। আবার অনেকে বলছে সংস্কারও চলবে, নির্বাচনও চলবে। তো ঐক্যমত্য তো এই জায়গাগুলোতে হতে হবে। আবার বলা হচ্ছে যে জুলাই একটা মানে সনদ তৈরি করতে হবে। তো এটা যদি একটা বিপ্লবী সরকার হয়, তাহলে তো গত বছরের 5ই আগস্টের পরেই এই সনদ হয়ে যাওয়ার কথা। 1 বছর পরে তো আমার যে সাথে যিনি আছেন সাব্বির স্যার, উনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, উনি জানেন
এবং উনি জানেন ঐতিহাসিক ভাবে বিপ্লবী সরকারের এই ধরনের সনদ পরে হয়, আগেই হয়। আপনি 1 বছর পরে যখন সনদ করবেন, তাহলে 1 বছর সময়কালে আপনি যে সংবিধানের অধীনে কাজ করেছেন সেগুলোর বৈধতা কি হবে? সেই প্রশ্নগুলো কিন্তু মানে লিগ্যাল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে যে কথাটা মনে হচ্ছে যে আমাদের আসলে এখন আমরা জনগণ আসলে কনফিউশনে আছি, যে আমরা আসলে এখন ঠিক পরিষ্কার না যে আসলে কি হতে যাচ্ছে বা কি করতে চাচ্ছেন বর্তমান সরকার। আমার মনে হয় যে এটা যে কোনো ঐক্যমত্যের পূর্বে জনগণকে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার যে এই সরকার আসলে কি চাচ্ছেন। কারণ ম্যান্ডেট ছাড়া তো তারা এই সংস্কারগুলোকে আইনে পরিণত করতে পারবেন না। তারা হয়তো কিছু সংস্কার করবেন, কিন্তু সেই সংস্কারগুলো কিভাবে আইনে পরিণত করবেন? পার্লামেন্ট তো নেই, তাহলে এই আইনগুলোকে বাস্তবায়ন করবে কে? তাহলে তো নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করবে। তো সেই নির্বাচিত প্রতিনিধি তো এখন নেই, এখন তো পার্লামেন্ট নেই, কিছু নেই। আবার এটা একটা বিপ্লবী সরকারও না। কাজে সবকিছু মিলিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে তথ্য এবং বৈশ্বিক ইতিহাসের যে ধারাবাহিকতা, তাতে কিন্তু আমরা কিন্তু মানে জনগণ কিন্তু আসলে এখন একটা, আমি বলবো যে একটা কনফিউশনের মধ্যে আছে। সবারই আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ, সবারই আকাঙ্ক্ষা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সবারই আকাঙ্ক্ষা যে যারা দুর্নীতিবাজ তারা যে দলেরই হোক, সেটা ক্ষমতাচ্যুত দলের হোক বা বর্তমানে যারা রাজনৈতিক দলে আছে তারা হোক বা ব্যবসায়ী বা যে শ্রেণীর হোক, আমরা সব ধরনের দুর্নীতিবাদের বিরুদ্ধে লড়াই করেছি দীর্ঘদিন। এবং আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মতো সত্যিকার অর্থেই মানে ন্যায্য অধিকার হবে। আমি কথাটা বলি না যে সমান অধিকার হবে, সমান অধিকার আর ন্যায্য অধিকারের মধ্যে কিন্তু বোঝার ব্যাপার আছে। সবাই যে সমান করে দিলে আবার অনেক সময় ন্যায্যতা হয় না, এগুলো অনেক বোঝার ব্যাপার আছে। তো আমি যেটা সংক্ষেপে বলতে চাই সেটা হলো যে সরকারের আসলে এগুলো যদি ক্লিয়ার করা না হয়, তাহলে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বর্তমান সরকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, বাক্যবাণে লিপ্ত হচ্ছে, তাতে এটা কিন্তু আবার নতুন ধরনের আরেকটা রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলে সেটার কারণে কিন্তু গ্লোবাল অ্যাক্টর যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা কিন্তু সুযোগটা পেয়ে যাবে। সেই সুযোগটা যেন আমরা না দিই। জি, এটাই আব্দুল আল important। মামুন চৌধুরী, আমি আপনার কাছে একটু আসি। এই সংশ্লিষ্টটা আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন। আমরা যদি দেখি যে আমেরিকার সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে যদি আমরা বলি যে 626টি পণ্যের শুল্ক ছাড় দেওয়া হচ্ছে, প্রস্তাবিত বাজেটে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়। এই উদ্যোগটি যে বাজেট করলো অন্তর্বর্তীকালীন সরকার, এটি কতটা বাংলাদেশের পক্ষে আসলে কার্যকর হবে বলে আপনি মনে করেন আমেরিকার শুল্কের যে চাপ তা কমানোর ক্ষেত্রে? আব্দুল আল মামুন চৌধুরী। দেখুন, আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে যে রেসিপ্রোকাল শুল্ক মানে প্রস্তাব করেছিল, যেটা 3 মাসের জন্য তারা স্থগিত করেছে, সেটা পৃথিবীর সব দেশের জন্য তারা স্থগিত করেছে, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়। এখন যেটা হচ্ছে যে আপনি কিন্তু চট করে একটা সিদ্ধান্ত নিয়ে একজনকে খুশি করে ফেললে চলবে না। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক কিন্তু দীর্ঘমেয়াদী। কাজেই এটা এমন নয় যে আমি চট করে তারা এটা চাইলো আর আমি সাথে সাথে মেনে নিলাম, তার মানে আমি তার কাছ থেকে বেনিফিট পেয়ে যাবো, এমন নয়। এটা কিন্তু আমার মনে হয় যে রেসিপ্রোকাল শুল্কটা রেসিপ্রোকাল ডায়ালগের মাধ্যমেই এটা করলে ভালো হতো। এটা একটা পজিটিভ দিক। বলা যেতে পারে যে বাংলাদেশ সরকার বাজেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করলো যে হ্যাঁ, আমরা তাদের সাথে কাজ করতে চাই এবং তাদের সাথে শুল্কের ব্যারিয়ারের বিষয়গুলো একটা সহনীয় পর্যায়ে আনতে চাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা রেসিপ্রোকাল প্রয়োগ করতে চেয়েছিল, স্থগিত আছে যেটা, সেটা যদি প্রয়োগ হয়ে যায় তাহলে কিন্তু 52% শুল্ক এসে যাবে আমাদের বিভিন্ন পণ্যের উপর। ফলে আন্তর্জাতিক মার্কেটে কম্পিটিশনে আমরা পিছিয়ে যাব, এটা যেমন সত্য। কিন্তু এই আন্তর্জাতিক বাজারে এই যে আমরা পিছিয়ে যাব, এই চ্যালেঞ্জ কিন্তু শুধু বাংলাদেশের একার না। এই চ্যালেঞ্জে চায়না পড়েছে, ভিয়েতনাম পড়েছে, থাইল্যান্ড পড়েছে, ইন্ডিয়া পড়েছে, সবাই পড়েছে। তো কাজেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প প্রশাসন যে শুল্কের যে একটা যুদ্ধ শুরু করেছে, এইটা কিন্তু আমরা একা ফেস করছি না। তো কাজে আমরা চট করে এককভাবে একটা সিদ্ধান্ত নিয়ে যে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো তা না। এক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন জোটের সাথে, আঞ্চলিক জোট, বিভিন্ন কান্ট্রি, গ্লোবাল যে বড় বড় অ্যাক্টর আছে তাদের সাথেও কিন্তু আলোচনা করা যেতে পারে। আপনি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি দেখেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর থেকে আস্থা উঠিয়ে নিচ্ছে, তখন ইউক্রেন কি করবে? ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইংল্যান্ড এদের সাথে লিয়াজো করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার মাথার উপর থেকে হাতটা তুলে নিচ্ছে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য পুতিনের বিরুদ্ধে একটা বলয় তৈরি করে নেওয়ার চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমার পক্ষে নাও থাকে তাহলে আমি এই ইউরোপের কান্ট্রিগুলোর সহায়তা নিয়ে পুতিনকে মোকাবেলা করব। এগুলো কিন্তু অনেক ধরনের ডিপ্লোম্যাটিক প্রসিডিউর আছে।
কাজে এখন জি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে যে শুল্কটা আরোপ করেছে, স্থগিত করেছে, এইটা শুধুমাত্র আমি মনে করি না যে আমাদের বাজেটে এই কিছু পণ্যের উপরে উঠিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা যাবে। এটা আমার মনে হয় যে ব্যবসায়িক চ্যানেলে আলাপ আলোচনার মাধ্যমে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কোম্পানি, তাদেরও কিন্তু বাণিজ্য করতে হয়, তাদেরও কিন্তু তাদের সাথে লিয়াজো করে কিন্তু প্রশাসনের উপরে আমরা ইম্প্যাক্টটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বিশেষ করে ট্র্যাক টু লেভেলে যে কাজগুলো চলে, এই ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে, তাদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিভিন্ন লবিস্ট গ্রুপের সাথে আলোচনা করে আরো মানে পরিশীলিত ভাবে করলে হয়তোবা, কারণ হলো যে জি। এই যে শুল্কটা আপনি উঠিয়ে দিলেন, আমি কথা শেষ করি, যে তাহলে এই শুল্কটা তো বিপুল পরিমাণ রাজস্ব হারাবে সরকার। তাহলে এই বিপুল পরিমাণ যে রাজস্ব হারাবে, সেই রাজস্বটা মেকআপ করবে কিভাবে? তখন কি হবে? জনগণের উপরে ট্যাক্স করবে, শুল্ক করবে। ইতিমধ্যেই এই বাজেট বলা হয়েছে যে কর জাল বিছানো হয়েছে, অর্থাৎ এই বাজেটটাকে এমন ভাবে আব্দুল করা মামুন চৌধুরী, হয়েছে। আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। ডক্টর জি, সাব্বির আহমেদ, জি, আপনিও সাথে ধন্যবাদ। থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ, বিরতির পর আপনার কাছে আসতে চাই। একই বিষয় নিয়ে সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনার কাছেও আসবো আমি। একটু ডক্টর সাব্বির আহমেদ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ অভিবাসী অথবা অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত প্রায় প্রতিদিনই বাংলাদেশে পুশ ইন করছে, লোকজন ঠেলে দিচ্ছে। তো এই যে বিষয়টি, ভারতকে চিঠি দেওয়া হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা যেমনটা বলেছেন যে এই পর্যন্ত বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, ভারতের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই, আবারও চিঠি দেওয়া হবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজিবি বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে যে বৈঠক হচ্ছে, পতাকা বৈঠক এবং মৌখিক লিখিত যেভাবেই তাদের সাথে আলোচনা করা হচ্ছে, ভারত কোনো রেসপন্সই করছে না। এখন এই জায়গাটাতে বর্তমান যে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, যে পরিস্থিতিতে আছে, এখানে এই পুশ ইন পুশ ব্যাকের যে ইস্যু, এখানে কূটনৈতিক আলোচনা ও সমাধানের সুযোগ বা সম্ভাবনা আপনি কতটা দেখতে পাচ্ছেন, ডক্টর সাব্বির আহমেদ? ধন্যবাদ আপনাকে। আপনি আমরা এটা মামুন ভাইও ভালোভাবে জানে, বা আমরা সবাই জানি যে এই পুশব্যাকের যে সমস্যাটা ভারতের সাথে, এইটা আজকের নতুন সমস্যা না। এইটা আপনার সেই 1991 থেকে এই ধরনের মানে ভারত কর্তৃক এই ধরনের প্রচেষ্টা আমরা সচরাচর দেখে আসছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, তখন কিন্তু ভারত এই ধরনের আচরণ করে। ঠিক যখন আওয়ামী লীগ বিরোধী কোনো সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকে, তখন কিন্তু তারা এই ধরনের আচরণ করে। তো যাই হোক, এই যে পুশ ইন করার যে অব্যাহত প্রচেষ্টা ভারত চালিয়ে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশে প্রায় 2000-এর মতো লোক ইতিমধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি যতদূর জানি যে এর মধ্যে শুধু বাংলাদেশি না, এবং সেখানে ভারতে আশ্রয় গ্রহণকারী কিছু রোহিঙ্গাকেও জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি যে এই 5ই আগস্টের পর থেকে ভারত একতরফা ভাবে বাংলাদেশের সাথে এক ধরনের অকূটনৈতিক সুলভ আচরণ করছে, যেটার আসলে কোনো যৌক্তিক ভিত্তি আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। যে ভারতের মতো একটা দেশ, যারা অলরেডি বিশ্বের মাঝে একটা গ্রেট পাওয়ার হওয়ার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের মতো একটা ছোট্ট নেইবারের সাথে তার যে আচরণ, এই আচরণটা কোনোভাবেই মানে সমর্থনযোগ্য না, এবং এটার কোনো যৌক্তিক ভিত্তিও নাই আমি বলতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতিতে কি করবে। বাংলাদেশ যা করার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সেই চেষ্টাই করেছে। তবে এখানে একটা জিনিস আমাদের বাস্তবতার আলোকে বিচার বিশ্লেষণ করতে হবে, সেটা হলো যে ভারতের সাথে আমরা যে কোনো সমস্যা যখন অ্যারাইজ করে, যে কোনো সমস্যা যখন উত্থাপিত হয়, তখন এটা দ্বিপাক্ষিক ভাবেই এর সমাধান করতে হবে আপনাকে। মানে পাক্ষিক ভাবে হয়তো আপনার যাওয়ার সুযোগ নাই, আপনি গেলেও কোনো খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটাও হয়তো একটা কারণ যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আসলে দ্রুত আমাদের একটা নির্বাচিত সরকার বা একটা গণতান্ত্রিক সরকার দরকার।
যেটা ভারতের বিভিন্ন পলিসি মেকারদের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা এই সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে না। তারা চাচ্ছে যে বাংলাদেশে যখন একটা নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের সাথেই তারা যে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে বলে আমরা ধারণা করছি। সুতরাং আমার মনে হয় যে এই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশকে ধৈর্যের সাথেই অপেক্ষা করতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে আমি মনে করি যে সীমান্তে যখন যেখানে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে, তাদের তাদের পরিচয়টা অন্তত পক্ষে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাওয়া যায় কিনা সেই বিষয়টাকে একটু ভালোভাবে দেখা দরকার। যে বাংলাদেশি, মানে এটা হওয়ার কথা না, যে কেউই হোক এই প্রক্রিয়ায় আসলে কোনো দেশের ভেতরে লোককে জোর করিয়ে ঢুকিয়ে দেওয়া হয় না। এটা আন্তর্জাতিক কূটনীতি রীতিনীতি বিরোধী, যেটা হয়তো প্রফেসর মামুন আরো ভালোভাবে বলতে পারবেন। তো আমার শেষ কথা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের যে যে অবস্থা এখন চলছে, এটা আমাদের দ্বিপাক্ষিক ভাবেই হয়তো সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। জি, এবং আশা করি যে আগামীতে যখন নির্বাচিত সরকার আসবে, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, একই বিষয়ে আসবো। ডক্টর সাব্বির আহমেদ যেমনটা বলছিলেন, এই যে কূটনৈতিক যে জায়গাটি, এখানে কি কূটনৈতিক কৌশলগত কোনো পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? যদি ভারতের সাথে সরাসরি যোগাযোগ করে রেসপন্স না পাওয়া যায় অথবা আশানুরূপ ফলাফল না পাওয়া যায়, সেক্ষেত্রে তৃতীয় কোনো মিত্র রাষ্ট্র অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসা যায় কিনা, সেই রাস্তায় কি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বর্তমান সরকার হাঁটতে দেখছেন কিনা অথবা হাঁটা উচিত কিনা, কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। এই বিষয়টা চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন আমাদের সাব্বির স্যার। আমি তার কথার সাথে একটু সত্য যুক্ত করে তারপর আপনার প্রশ্নের জবাবটা দিই। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ থাকে, বিভিন্ন ভাবে প্রবেশ করে। কেউ লিগালি প্রবেশ করে, নানান পরিস্থিতির কারণে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশের মানুষ প্রবেশ করে। এখন ভারত যদি মনে করে যে তার দেশে বাংলাদেশ অবৈধ বাংলাদেশি আছে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু কি করতে হবে সেই ব্যাপারে কিন্তু আমাদের জাতিসংঘের নীতিমালা আছে। আপনারা জানেন যে একটা দেশে যদি মনে করে যে কেউ অন্য দেশের অবৈধ অভিবাসী আছে, তাদের কিভাবে ট্রিট করতে হবে সেটা কিন্তু 1951 সালে যে জাতিসংঘের যে ইউএনও প্রটোকল, যেটা রিফিউজি সংক্রান্ত, সেখানে সুস্পষ্ট ভাবে কিন্তু বলে দেওয়া আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 1946 সনে যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সেই ব্রিটিশ ইন্ডিয়া এক ধরনের আইন করেছিল। ভারত বর্তমানে সেই 1946 সনের ব্রিটিশ ইন্ডিয়ার যে অভিবাসী সংক্রান্ত আইন, সেটাই এখনো ফলো করছে, এবং সেটাই শক্তভাবে তারা ফলো করছে। কিন্তু 1951 সনে এবং তারপরে যে 1967 সনে যে এগুলো রিভিশন হয়ে, যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিভিন্ন প্রটোকল যুক্ত হয়ে যে আইনগুলো হয়েছে, তাতে কিন্তু কোনো দেশ তার দেশে বৈধ হোক অবৈধ হোক যে কোনো কেউ প্রবেশ করলে তার কিন্তু মানুষ হিসেবে একটা মানবাধিকার আছে। সেটাকে ওই শক্তি প্রয়োগ করে ফোর্সফুলি বর্ডারে ডিপোর্ট করার কোনো অধিকার কোনো রাষ্ট্রকে জাতিসংঘ দেয়নি। তো সেই হিসেবে ইন্ডিয়া যেটি করছে সেটা আন্তর্জাতিক রীতিনীতির এক ধরনের লঙ্ঘন। আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভারত এটা আরো করতে পারে। কেন করছে তার একটা ব্যাখ্যা আমাদের সাব্বির স্যার দিয়েছেন, আমি তার সাথে মোটামুটি একমত। আমি যেটা বলি যে বাংলাদেশ এখন তাহলে কি করতে পারে। এখন বাংলাদেশের দেখেন যে জিনিসটা একটা সমাধান কিন্তু বলে দিয়েছে যে ভারত কিন্তু তার বৈশিষ্ট্যটা একটা কথা, যেমন সাব্বির স্যার বললেন যে ভারতের সঙ্গে বাংলাদেশ যখন আওয়ামীপন্থী সরকার থেকে, তখন সেই ডেপোর্টেশন গুলো এইভাবে করেন। কেন করেন? কারণ হলো যে আওয়ামীপন্থী এবং আওয়ামীপন্থী সরকারগুলো ফরেন পলিসির মধ্যে কিন্তু মানে চেঞ্জ আছে। বর্তমান সরকারের যে ফরেন পলিসি, সেটার সাথে হয়তো বা ভারতের যে ফরেন পলিসি, সেটার সাথে হয়তো বন্ধুত্বমূলক ভাবে তারা খাপ খাচ্ছেন। যার জন্য তারা কিন্তু বলে দিয়েছে যে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশে তাদের সম্পর্ক ভালো হবে না। এখন আমরা যেটা মনে করি, সরকারের দুটো কাজ করতে হবে।
এক হলো যে 1951 সনের প্রটোকল এবং জাতিসংঘের পরবর্তীতে মানবাধিকার সংস্থার যে প্রটোকল গুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে অবশ্যই আরো শুধুমাত্র চিটিয়ে পাঠিয়ে নয়, আরো বিভিন্ন অ্যাঙ্গেলে ভারতের সাথে ডায়লগ তৈরি করার চেষ্টা করতে হবে। পাশাপাশি এটার চূড়ান্ত সমাধানটা হলো যে অবশ্যই দ্রুত একটা নির্বাচিত সরকারের দিকে বাংলাদেশকে যেতে হবে। তো যখনই আপনি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা নির্বাচিত সরকার নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন কিন্তু মানে আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র এই ধরনের আচরণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। তো কাজে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্যার সমাধানের দুটো পথ, একটি হলো এখন তবে আপনি যে প্রশ্নটা করলেন যে তৃতীয় কোনো বড় রাষ্ট্র বা অন্য কাউকে দিয়ে, আমার মনে হয় না যে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ধরনের সমস্যা সমাধানের জন্য মাল্টিল্যাটারাল ডায়ালগে কোনো কাজ হবে। এটা আপনার বাইল্যাটারাল ডায়ালগেই শেষ করতে হবে। কারণ হলো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে প্রতিবেশীর সাথে আপনার সবসময় সব ধরনের যোগাযোগ মেনটেন করেই আপনাকে মানে বসবাস করতে হবে, কারণ আপনি প্রতিবেশীকে কখনোই চেঞ্জ করতে পারবেন না। কাজেই প্রতিবেশীকে আস্থায় আনতে হবে যে কোনো কৌশলে। সুতরাং আমি মনে করি নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার এখন খুবই বাংলাদেশের জন্য দরকার। দ্বিতীয়ত ভারতের সাথে বাইল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে যে সেক্টর গুলো আছে সেগুলোকে ডেভেলপ করার জন্য বর্তমান সরকার কাজ করতে পারে। এবং এইভাবেই আমার মনে হয় যে এইটা যদি ভারতকে বোঝানো সম্ভব হয় যে আমরা আসলে নির্বাচিত সরকারের দিকেই যাচ্ছি, ভারতকে এটা বোঝাতে হবে যে ভারত যে বাংলাদেশের সাথে আচরণ করছে এটা যদি তারা মনে করে যে বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু তারা যদি বর্তমান সরকারের বিরুদ্ধেও এই ধরনের অ্যাকশন নেয়, আলটিমেটলি কিন্তু সরকারের ক্ষতির চাইতে এদেশের জনগণের ক্ষতি হয়ে যাচ্ছে। ভারত সরকার যদি মনে করে যে বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে, বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে, তাহলে এই মানুষের ভালোবাসাকে মূল্যায়ন করতে গেলে এই সরকারের তারা সমর্থন করুক বা না করুক, এই দেশের জনগণের যেন কোনো কষ্ট না হয়। একটা বড় প্রতিবেশী দেশ কিন্তু সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, ভারত কি সেটা মনে করছে? আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত যে ভারতের সাথে বর্তমানে যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের, অথবা ভারত যে বিষয়গুলো ডিল করছে, ভারতের পক্ষ থেকে যদি প্রশ্নটা রাখি, ভারত কি তা মনে করছে বাংলাদেশকে সেভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অথবা বাংলাদেশের জনগণকে তারা আসলে প্রতিবেশী হিসেবে ভাবছে? আপনার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার ভারতের? দেখুন, এটা তো এই মুহূর্তে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করছে। মানে তাদের সাথে আমাদের তো একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে এবং তারা যে কাজগুলো করছে আলটিমেটলি আমাদের জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট তারা তো হয়তো তারা মনে করছে যে এর মাধ্যমে তারা হয়তো তাদের একটা লক্ষ্যে পৌঁছতে পারবে। এমন হতে পারে যে তারা হয়তো এই প্রেশার গুলো করছে যাতে করে এই সরকার বাধ্য হয় একটা নির্বাচিত সরকারের দিকে যেতে। ভারত হয়তো মনে করছে যে নানান দিক থেকে চাপ সৃষ্টি করলে হয়তো এই সরকারটা ঠিক মতো কাজ করতে পারবে না, ফলে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে বাধ্য হবে। নানান ধরনের কৌশল তাদের হতে পারে। আপনি জানেন জানাতে সাব্বির স্যার, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেই হয়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যতগুলো অর্গান আছে তার মধ্যে একটা অর্গান হচ্ছে সরকার। সরকারকে কিন্তু কাজ করার জন্য আন্তর্জাতিক মন্ডলের আপনার স্বীকৃতি বা আস্থা আনতে হয়। এখন যে কোনো একটা সরকার যদি তার পার্শ্ববর্তী রাষ্ট্র বা বহির্বিশ্বের কিছু রাষ্ট্র সময়ের স্বীকৃতি বা আস্থা আনতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সেই সমস্ত দেশের সাথে তার কাজ করতে সমস্যা হবে। আমার যেটা মনে হয় যে ভারত হয়তো আমাদের যে এই 5ই আগস্টের পরে জনগণের ইচ্ছা অনুযায়ী যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে তারা হয়তো আস্থায় নিতে পারছে না। সো এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যেটা করতে হবে আসলে যে একটা নির্বাচিত সরকার এখন যদি আমরা দ্রুততার সাথে মানে আনতে পারি, মানে জনগণ যদি সেটা চায় বা পায়, আমার মনে হয় যে তাহলে হয়তো বা ভারতের যে আচরণ সেই আচরণগুলো থেকে তাদেরকে আমরা হয়তো বাধ্য করতে পারি যে এইখান থেকে তাকে সরিয়ে আনার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাবির আহমেদ, আপনার কাছে আসি, আমাদের সময় খুব কম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল সেলিব্রিটি। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় আমরা যেটা দেখেছি যে গত 9-10 মাসে অনেক প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে, অর্থনৈতিক বিষয়ে হোক অথবা বিদেশে শ্রমিক পাঠানোর বিষয়ে হোক। যদি এই বিষয়ে বলি যে শ্রমিক অথবা দক্ষ কর্মীদের পাঠানোর ব্যাপারে জাপান সফর করেছেন প্রধান উপদেষ্টা, সেখানে বাংলাদেশ থেকে কর্মী নিবে বলা হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগ আসবে, এই ধরনের আলোচনা হয়েছে। এবং আমরা যদি দেখি যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বাংলাদেশের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান, সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, প্রবীণ সেবা, কারিগরি প্রশিক্ষণ সহ বৈধ অভিবাসন পথ সম্প্রসারণের প্রতি সমর্থন অব্যাহত রাখার তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশ থেকে কর্মী যাতে আরও বাইরে কাজ করতে যেতে পারেন ভালোভাবে, সেই ব্যাপারে তারা সহযোগিতা করবেন। এখন যে বিষয়টা হচ্ছে, প্রতিশ্রুতি আমরা অনেক দেখছি, কিন্তু
এই যে প্রতিশ্রুতির বাইরে বাস্তবতা আসলে কতটা, বাস্তবে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি, অথবা বাস্তবে এটা আসলে আমরা কতটা বাস্তবিক কার্যকর রূপে পরিণত করতে পারছি? ডক্টর সাব্বির আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমি 8ই আগস্ট ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পরে তিনি অনেকগুলো বিদেশ সফরে গেলেন। আমরা দেখলাম তিনি চীনে গেছেন, তিনি কাতার গেছেন, আরো বেশ কিছু দেশে গেছেন, এবং সেই সমস্ত জায়গা থেকে তিনি অনেক প্রতিশ্রুতি তিনি দেশের জন্য নিয়ে এসেছেন। কিন্তু সেই সকল প্রতিশ্রুতির কোনো একটি এখনো আসলে বাস্তবতার বাস্তবে রূপায়িত হয় নাই। এরপরে আমরা দেখেছি দেশের ভিতরে একটি বিনিয়োগ সম্মেলন, যে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে তিনি বা তার সরকার আশা করেছিল যে বাংলাদেশে বিনিয়োগের একটা বন্যা বইয়ে যাবে, কিন্তু সেটিও কিন্তু বাস্তবায়িত হয়নি। আমি যেটা বুঝি, এবং আমার মনে হয় যে আমার সহ আলোচক তিনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা একটা জায়গায় দুইজনই আমরা একমত, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি দ্রুত একটা গণতান্ত্রিক সরকারের জায়গায় আমরা ফিরে না আসতে পারি, তাহলে প্রতিশ্রুতিগুলো এই সরকারের সময় বাস্তবায়িত হবে, এইটা আমার বিশ্বাস করার কোনো কারণ নাই, বিশ্বাসযোগ্য হওয়ার কোনো কারণ নাই। কারণ এটা তো আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ ভাবে দেশের যে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সব ধরনের যে রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানগুলো, এগুলো সঠিকভাবে ফাংশন করছে না। সুতরাং এই অবস্থায় বিদেশিরা বিনিয়োগ নিয়ে আসবে, এটা আমার কাছে মনে হয় না যে এটা একটা বাস্তব ধর্মী চিন্তা আর কি। আমার মনে হয় যে অবশ্যই এটা আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের অবশ্যই নির্বাচিত সরকারে ফিরে যেতে হবে, এবং শুধু সরকারে ফিরে গেলেই হবে না, যতটুকু ড্যামেজ আমাদের প্রশাসনিক, মানে আপনি যদি বিভিন্ন দেশের উদাহরণ সামনে নিয়ে আসে, ধরুন সিঙ্গাপুরের কথা ধরুন না কেন, যে এই দেশগুলোতে আপনার বিনিয়োগের জন্য বলা হতো আইডিয়াল প্লেস, এটা কিন্তু এমনি হয় নাই, যে তারা অভ্যন্তরীণ ভাবে রাষ্ট্রকে এমন ভাবে তৈরি করেছে, প্রস্তুত করেছে, যে কোনো দেশ তাদের দেশে বিনিয়োগ করার জন্য আস্থা পেয়েছে। বিশেষ করে রাষ্ট্রের যে প্রশাসনিক কাঠামো, রাষ্ট্রীয় সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর যে দক্ষতা, এইগুলো যদি উন্নত না করা যায়, বিশেষ করে 5ই আগস্টকে কেন্দ্র করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এইগুলোকে যদি আপনি এইগুলোকে যদি আপনি মেরামত না করে তাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে না আসেন, তাহলে আমার মনে হয় না এই সকল প্রতিশ্রুতি কোনো কাজে দিবে। সুতরাং আমি মনে করি যে আমি যে বিষয়টা গুরুত্ব দিতে চাই, যে দ্রুত আমাদের গণতান্ত্রিক সরকার কাঠামোতে ফিরে যাওয়া উচিত, এবং সরকার কাঠামো ফিরে গিয়ে আমরা যদি একটা জবাবদিহিমূলক সরকার না প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আকৃষ্ট হবে না। জি, ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে, এবং আশা করি আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।